অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায়ের সম্ভাবনা। ১৬,০০০ গায়েবী মামলার তালিকা তৈরি, এক সপ্তাহে প্রত্যাহার হচ্ছে ১,২১৪টি, জানালেন আইন উপদেষ্টা। গাজীপুরের সাবেক মন্ত্রীর আত্মীয় সহ গ্রেফতার ১০৭, ফ্যাসিবাদের দোসরদের জামিন না দিতে সতর্কতা স্বরাষ্ট্র উপদেষ্টার। সচিবালয় ডেভিলদের চিহ্নিত করার তাগিদ মির্জা আব্বাসের। ২ ধাপ নেমে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৪ নম্বরে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময় কিছু পদক্ষেপ দৃশ্যমান হলেও বিশ্লেষণের সময় আসেনি বললেন ডক্টর ইফতেখার। বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। ২ নেতার দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা। সাগররুনি হত্যায় হাসিনা সরকার জড়িত বলে অভিযোগ, তদন্ত প্রতিবেদন প্রকাশ ও বিচারের দাবি সাংবাদিক সহকর্মীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, চলতি বছরের অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩ থেকে ৪টি মামলার রায় হতে পারে। ভুয়া এবং রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলার ব্যাপারে উপদেষ্টা বলেন, সারা দেশে ১৬,০০০ গায়েবী মামলার তালিকা করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ১,২১৪টি মামলা প্রত্যাহার করা হবে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অগ্রগতি, গায়েবী মামলা প্রত্যাহার নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ড নিয়ে ৩০০টির বেশি অভিযোগ দায়ের হয়েছে। ঈদের পরে এপ্রিল মাস থেকে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি। একটা হচ্ছে ৩০০টির উপর অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে ১৬টি মামলা দায়ের করেছে। 4টি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে। এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে ৩ সপ্তাহ সময় ডিফেন্স লয়ারদের দিতে হয় ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য। এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে এপ্রিল থেকে শুরু করে পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি। অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। আসিফ নজরুল বলেন, সারা দেশে ১৬,০০০ গায়েবী মামলা চিহ্নিত করেছে সরকার। দ্রুত সময়ের মধ্যে সেসব মামলা প্রত্যাহার করার কথাও জানান তিনি। গায়েবী মামলা প্রত্যাহারের ব্যাপারে আপনাদেরকে একটা অ্যাম্বিশাস টাইমলাইন বলেছিলাম, কিন্তু এটা প্রত্যাহার করতে গিয়ে দেখলাম আমরা প্রচণ্ড কষ্ট হচ্ছে। কারণ আমাদের প্রথম কথা বলে রাখি, আমাদের যে পাবলিক প্রসিকিউটর নিয়োগ প্রক্রিয়া এটাই সম্পন্ন হয়েছে 2 মাস আগে। তো আমরা কাজ শুরু করেছি 2 মাস আগে। 2 মাস আগে নিয়োগ সম্পন্ন হয়েছে, ধরেন আমরা 1.5 মাস আগে কাজ শুরু করেছি। এত অল্প সময়ের মধ্যে হাজার হাজার মামলা হয়েছে, কারো কারো মতে লাখের উপর মামলা হয়েছে। এগুলি মামলা আইডেন্টিফাই করা খুবই কষ্টকর। তারপরও আমরা এর মধ্যে সারা দেশ থেকে প্রত্যাহারের জন্য ১৬,৪29টি মামলার তালিকা করা হয়েছে। প্রতিটা কেস রেকর্ড দেখে কনফার্ম হতে হচ্ছে। তো এই প্রক্রিয়ায় ১,২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। আওয়ামী লীগ শাসনামলে সারা দেশে সাইবার সিকিউরিটি আইনে ৩৯৬টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৩২টি প্রত্যাহার হয়েছে, বাকিগুলো বাতিলের জন্য প্রক্রিয়াধীন বলেও জানান আইন উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আরও ১০৭ জনকে আটক করা হয়েছে। সারা দেশে আটক করা হয়েছে মোট ৬০৭ জনকে। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে ১০৭ জনকে। গ্রেফতারকৃতদের মধ্যে মোজাম্মেল হকের আত্মীয় স্বজনও রয়েছেন। গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান জানান, মহানগর পুলিশের বিভিন্ন টিম ছাত্র জনতার উপর হামলার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে। একই সাথে ঘটনার সাথে জড়িত ও পলাতক আসামিদের অপারেশন ডেভিল হান্টের অধীনে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে এই অভিযানে নরসিংদীতে ১৮ জন, ফেনীতে ১২ জন, মোংলায় পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাদ্দাম শফি সহ ৪ জন, খাগড়াছড়িতে ৬ জন ও সিলেটে ৫ জনকে আটক করা হয়েছে।
কোনো সন্ত্রাসী বা ফ্যাসিবাদের দোষর যেন জামিন না পায় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, তাদের জামিন পেয়ে আবারও অপরাধে জড়ানো কোনোভাবেই কাম্য নয়। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, পতিত সরকার দেশকে অস্থিতিশীল করার জন্য লাখ লাখ টাকা খরচ করছে। সকালে রাজধানীর রাজারবাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মশালায় এসব কথা বলেন উপদেষ্টারা। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেন ৩০০ পুলিশ কর্মকর্তা। উপস্থিত হন স্বরাষ্ট্র, আইন এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। অতিথির বক্তব্যে গণপূর্ত উপদেষ্টা জানান, এই দেশে গুম এবং বিচার বহির্ভূত হত্যা যেন আর না হয়। শুধু আইন শৃঙ্খলা বললেই তো আর হবে না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সংস্কার দরকার, ব্যাপকভাবে দরকার বিচার বিভাগের, ব্যাপকভাবে দরকার প্রশাসনের, সমস্ত সেক্টরেই সংস্কারের দরকার। কারণ সমস্ত সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কোনো অবস্থায় গুমের মতো কোনো ঘটনা না ঘটে, যেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা যেন ঠিক মতো হয়, আদালতগুলো যেন ঠিকভাবে ফাংশনাল হয়। অনুষ্ঠানে আইন উপদেষ্টা জানান, প্রতিটি হত্যা ও গুমের বিচার হবে, সেই বার্তা দিতে হবে। পুলিশ ও বিচার বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র অবসান হবে। পতিত ফ্যাসিস্ট যে স্বৈরাচার আছে, তাদের যে বিভিন্ন বাহিনী বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, তাদের যে লক্ষ কোটি টাকা দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে এবং বিদেশে নিয়োজিত রয়েছে, তাদের যে রক্ত পিপাসু নেত্রী, তার কণ্ঠ যে এখনো সারাক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং আমাদের বিভিন্ন হোস্টাইল আন্তর্জাতিক মহল রয়েছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা কাজ করছি। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। আপনারা আমার চেয়ে ভালো জানেন। আবার যিনি জামিনের যোগ্য, গত আমলের মতো তাকে জামিন থেকেও বঞ্চিত করেন না। বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশ থেকে সন্ত্রাসীদের মূল উৎপাটন করা সম্ভব বলে আশাবাদী স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। দুষ্কৃতিকারী, উস্কানিদাতা, জনগণের ভয়ভীতি প্রদর্শনকারী, দুর্নীতিবাজ গ্রেপ্তার করে আদালতে যাবে, আর তথ্যের সীমাবদ্ধতা কিংবা এজেন্সির ব্যর্থতার কারণে জামিন হয়ে পুনরায় অপরাধে জড়িত পড়বে, এটা কোনোভাবেই কাম্য নয়। ন্যায় বিচার নিশ্চিতে মামলার দীর্ঘসূত্রিতা কমানোরও তাগিদ দেন তিনি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের ভেতরেও শয়তান আছে, সচিবালয়ের ভেতরে আছে। তাই আওয়ামী লীগের দোসর এসব শয়তানকে চিহ্নিত করে ধরতে না পারলে এই সরকারের জন্য ভালো ফল হবে না। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা রূপরেখা নিয়ে কর্মশালায় বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার কর্মশালা। রাজনীতির গুণগত পরিবর্তনের ধারণা ও দিকনির্দেশনা তুলে ধরতে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে মুগদা থানা বিএনপির এই আয়োজন। কর্মশালায় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ৩১ দফা উপস্থাপন করেন। এই ৩১ দফা যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। এটার মধ্যে নারী স্বাধীনতা আছে, কৃষক শ্রমিকের ন্যায্য মূল্যের কথা আছে, এটার মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা আছে। সুতরাং আমরা যেন এগুলো পৌঁছে দিতে পারি জনগণের দোরগোড়ায়। ৩১ দফায় কি আছে, আর এই রূপরেখা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের কি সুবিধা হবে, কর্মশালায় তা তুলে ধরেন বিএনপি নেতারা। তারা বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে দেশের মানুষ কোনোদিন রাজনীতি করতে দেবে না। আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশে, তাহলে যাদেরকে আমরা ফ্যাসিবাদী বলছি, যেই দল ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের বাংলাদেশের
গণতান্ত্রিক রাজনীতিক কাঠামোতে রাজনীতি করার অধিকার রয়েছে কিনা সেই প্রশ্ন আমাদেরকে অবশ্যই তুলতে হবে। আপনারা শুনেছেন যে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি ইতিমধ্যেই বলেছেন যে আওয়ামী লীগ নামে রাজনীতি করার অধিকার থাকবে না কোনো দলের আগামীতে। সেটিকে আমাদেরকে আরো জোরালোভাবে প্রতিষ্ঠা করতে হবে। কিছু কিছু দল মুখে ধর্মের কথা বলে এই 16 বছরে তারা কোথায় ছিল? তারা আন্দোলন সংগ্রাম করেনি, তারা তাদের সাথে সরকারের সাথে আপোষ করেছিল। তাদের কত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী জেলখানায় গিয়েছেন। কর্মশালায় প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 31 দফা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে হবে। এজন্য নেতাকর্মীদের 31 দফা নিয়ে জনসংযোগের আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, দেশ অস্থিতিশীল করতে নানা দিক থেকে ষড়যন্ত্র চলছে। শয়তান শিকার করতে গিয়ে যেন আবার ভালো লোক শিকার না হয়ে যায়, এটা দয়া করে খেয়াল রাখবেন। শয়তান শিকার করার জন্য বনে জঙ্গলে ঘোরা দরকার কি ভাই? শয়তান তো আপনার আশেপাশেই আছে, এই সরকারের সঙ্গে আছে, সামনে আছে, পিছনে আছে, সচিবালয়ে আছে, ওদের আগে ধরেন। আমি 5 জন লোকের নাম বলতে পারি, কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি নামটা বলছি না। আমাকে গোপনে বলে আমি বলে দেবো আপনাদের, কিন্তু মাইকে আমি বলবো না। এই 5 জন লোকের মধ্যে 4 জন সচিবালয়ের ভিতরে অবস্থান করছে, 1 জন সচিবালয়ের বাইরে অবস্থান করছে। বিএনপি নির্বাচন চাইলে অনেকে সমালোচনা করেন, তাই নির্বাচন আসলে এই সমালোচকদের ভূমিকা কি হয় দেশবাসী তা দেখার অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আমরা আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ডিসেম্বরকে টার্গেট করেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে এ পর্যন্ত জাতীয় নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই। ইউএনডিপির প্রতিনিধি সহ উন্নয়ন সহযোগী দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে সরকার চাইলে সীমিত সংখ্যক স্থানীয় নির্বাচন দিতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শুভ মাহফুজের রিপোর্ট। আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, এই নিয়ে চলছে রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনা। তবে নির্বাচন কমিশন বরাবরই বলে আসছে নির্বাচনের জন্য প্রস্তুত তারা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তাদের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন উভয় পক্ষের প্রতিনিধিরা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, জুনের মধ্যে চূড়ান্ত হবে ভোটার তালিকা হালনাগাদের কাজ। মাননীয় প্রধান উপদেষ্টা তার 16 ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন যে যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এই বছরের শেষ নাগাদ, আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে 2026 সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। এবং আমরা বলেছিলাম যে আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত, আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করতে পক্ষে বিপক্ষে মত রয়েছে অনেকের। এই বিষয়েও কথা বলেন এই নির্বাচন কমিশনার। প্রশ্ন এসেছিল যে এই 2টা ইলেকশন কন্ডাক্ট করার ব্যাপারে একসাথে করা যায় কিনা, টাইম কীরকম লাগতে পারে, এ বিষয়ে আলোচনা হয়েছে। এবং আমাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আমাদের বাস্তবতায় 2টো নির্বাচন একসাথে করা সম্ভব নয়। এবং অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয়, তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার জানান, অন্তর্বর্তী সরকারের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান তারা। একই সাথে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনে সহযোগিতার প্রতিশ্রুতির কথাও জানান তিনি। We are supporting the election commission to conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
বিশ্ব দুর্নীতির ধারণা সূচকে 2 ধাপ অবনতি হয়ে 151তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। নিচের দিক থেকে এই অবস্থান 14তম। বাংলাদেশে দুর্নীতির সূচক স্কোর মাত্র 23। আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের কারণেই এমন অবনতি বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় কিছু পদক্ষেপ দৃশ্যমান হলেও সেটি বিশ্লেষণের সময় আসেনি। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। বিশ্বজুড়ে 2021 সালের নভেম্বর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত দুর্নীতির জরিপ পরিচালনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। মঙ্গলবারের জরিপের চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। প্রতিবেদন বিশ্লেষণ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সূচকে বাংলাদেশের অবস্থান নেতিবাচক। দুর্নীতি নিয়ন্ত্রণে বাংলাদেশের স্কোর মাত্র 23। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পরে আছে শুধু আফগানিস্তান। ভারত ও মালদ্বীপের অবস্থান 96 আর পাকিস্তান আছে 135 নম্বরে। বাংলাদেশের স্কোর হচ্ছে 100-র মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছি আমরা। আমাদের অবস্থান 151, 23 স্কোর করে, এবং নিচের দিক থেকে 14তম নিচের দিক থেকে। আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক শাসন ও কাঠামোগত দুর্বলতায় দেশের দুর্নীতির সূচকে অবনতি হয়েছে বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। আমাদের যে পিরিয়ড, যে সময়ের ডেটা বা তথ্যের উপর নির্ভর করে এবারের সূচকটি, সেই সময়টা ছিল বাংলাদেশে কর্তৃত্ববাদ বিকাশের, যে কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব যেটা ছিল, তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই মেয়াদটি। এবং এই মেয়াদের তথ্যের উপর ভিত্তি করে যেহেতু সূচক, সেই কারণে আমাদের পারফরমেন্স এত বেশি নেতিবাচক বা উদ্বেগজনক হয়েছে। আমাদের এই সময় যেটা আমরা দেখেছি, পাবলিক সেক্টর করাপশন অর্থাৎ সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর, বিশেষ করে হাই লেভেল করাপশনের দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারি নেই। বিশেষ করে যেটা দেখা গেছে পাবলিক সেক্টরে, বিশেষ পাবলিক কন্ট্রাক্টিং ক্রয় খাত এবং প্রকল্প বাস্তবায়ন, এই ধরনের খাতগুলিতে অবারিত দুর্নীতি, জবাবদিহিনভাবে ক্ষমতার ব্যবহার আমরা সেটা দেখতে পেয়েছি, এবং সেটার প্রতিফলন এই সূচকে ঘটেছে। দেশের দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ দৃশ্যমান কিনা এমন প্রশ্নের জবাব দেন ইফতেখারুজ্জামান। এখানে যে মেয়াদটা ছিল, মেয়াদটা হচ্ছে সেপ্টেম্বর 2024 পর্যন্ত। তখনই কিন্তু আমরা দেখেছি, আপনারা প্রতিবেদন করেছেন, সারা দেশে বিভিন্নভাবে দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি অব্যাহত ছিল, বা কোনো কোনো ক্ষেত্রে ব্যাপকতর হয়েছে। সেটার প্রতিফলন ঘটে থাকতে পারে। এটা দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার যেটা প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা পালন করতে পারছে কিনা, এই বিশ্লেষণটা এখনো টু আর্লি। তবে আমরা যেটা মনে করছি, দুদক আগের তুলনায় সক্রিয় এবং বলবো যে চেষ্টা করছে যে তার দায়িত্বটা কার্যকরভাবে পালন করার জন্য। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ থেকে যেসব দেশে টাকা পাচার হয়েছে, সেসব দেশের সূচকের ইতিবাচক পরিবর্তন হয়েছে। স্কোরের দিক থেকে দুর্নীতি নিয়ন্ত্রণে সবার উপরে ডেনমার্ক। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মানবিক সাহায্য সহ গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সরকারের সংস্থা কার্যক্রমে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্ট দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান। এ সময় ইউএসএইডের সাহায্য বন্ধ হয়ে যাওয়া, রোহিঙ্গা সমস্যা, অভিবাসন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ হয়। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠায় তার সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন। চলমান ডেভিল হান্ট অপারেশন নিয়ে কথা বলেন এই মার্কিন কূটনীতিক। যৌথ বাহিনীর চলমান অভিযানে যে কোনো মূল্যে মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো মেনে চলার আশ্বাস দেন ডক্টর ইউনূস। বিশ্বব্যাপী ইউএসএইডের সাহায্য বন্ধের সিদ্ধান্তের পরও রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত রাখায় মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান বাংলাদেশের সরকার প্রধান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আগামী 4 এপ্রিল আঞ্চলিক সংস্থা বিমস্টেকের শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। শীর্ষ বৈঠককালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন তিনি। কূটনৈতিক সূত্রগুলো তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা বললেও তা নিশ্চিত করেননি বিমস্টেক মহাসচিব। রিপোর্ট করছেন ইমরুল কায়েস।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতনের পর গেল বছর ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে থেকেই তিনি বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতি দিয়েছেন। তার বক্তব্যের জেরে ঢাকা ও দিল্লির পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলবে পরিস্থিতির অবনতি ঘটে। দুদেশের সম্পর্কের এমন টানাপোড়েন দূর করতে বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের সরাসরি বৈঠক কার্যকরী উপায় হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী ৪ এপ্রিলে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ২ শীর্ষ নেতার দেখা হবে বলে ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পান্ডে। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাপ সদস্যদের সাথে মতবিনিময়ে তিনি জানান, সংস্থাটির সদস্য দেশগুলোর সরকার প্রধানরা বৈঠকে যোগ দেবেন। ৪ এপ্রিল ব্যাংককে বিমস্টেকের শীর্ষ বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দেবেন। ৭ সদস্য দেশের সরকার প্রধানরা বৈঠকে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন। শীর্ষ নেতাদের একে অপরের মধ্যে দেখা হবে, তবে সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক তারা নিজের আলোচনা করে ঠিক করবেন। এটা আমাদের বিষয় না। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিমস্টেক সহযোগিতার ভিত্তিতে কাজ করছে বলে জানান তিনি। কোন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন বিমস্টেকের বিষয় না, পরিবর্তনটা সেই দেশের মানুষের চয়েস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে বিমস্টেক কাজ করছে, বিমস্টেকের সফলতায় অন্তর্বর্তী সরকারও কাজ করছে। এক্ষেত্রে রাজনৈতিক পরিবর্তন কোনো প্রভাব ফেলবে না। দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং এই অঞ্চলের মানুষের উন্নয়নে সংস্থাটি কাজ করছে বলে জানান মহাসচিব। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যায় বিগত সরকারের উচ্চ পর্যায়ের অনেকে জড়িত বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, গত ১৩ বছর বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় এই মামলায় কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এদিকে সাগর রুনি হত্যাকাণ্ডের ঘটনায় আগামী ২রা মার্চ চার্জশিট না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। দুপুরে সংগঠনটির নেতারা এই ঘোষণা দেন। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি। ১ যুগ পার হলেও এখনো তদন্ত শেষ হয়নি আলোচিত এই হত্যাকাণ্ডের। রাজনৈতিক পট পরিবর্তনের পর ধীরে ধীরে রহস্যের জট খুলছে আলোচিত এই হত্যাকাণ্ডের। বিগত আওয়ামী লীগ সরকারের ওপর মহলের চাপে মামলাটির তদন্ত কাজ বাধাগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। খুব শীঘ্রই মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি। সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সাগর রুনির ছেলে মাহির সরোয়ার মেঘু উপস্থিত ছিলেন। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি, ফলে দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবের কারণে সময় মতো তার তদন্ত সম্পন্ন করা যায়নি। কারণ ১৩ বছরে অনেক সাক্ষ্য প্রমাণেই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, হারিয়ে গেছে। সব কিছুর পরেও এখন একটি আশার আলো দেখা যাচ্ছে। আমরা আশা করি স্বল্পতম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য এবং সত্যিকার অর্থেই বিচার পরিচালনা করার মতো উপযুক্ত তদন্ত রিপোর্ট আদালতের সামনে দাখিল করবেন। এদিকে সাগর রুনি হত্যার প্রতিবাদে প্রতি বছরের মতো এবারও রাজধানীর সেগুনবাগিচায় সমাবেশের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এতে যোগ দিয়ে সাংবাদিকরা বলেন, সাগর রুনি হত্যার ঘটনায় জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এতটুকু সময় এসে সাগর রুনির হত্যার বিচারটা যদি দেখে যেতে পারতাম, অন্তত পক্ষে রাব্বুল আলামিনকে বলতে পারতাম আমি একটা হত্যাকাণ্ডের বিচার দেখে এসেছি। এই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার তারিখ পরিবর্তন হয়েছে, কিন্তু ভাই যেটার গোড়ায় গলত সরকার এবং রাষ্ট্র যেখানে সিদ্ধান্ত নিয়েছে যে এই হত্যাকাণ্ডের বিচার হবে না, তাহলে কি করে আদালতে তার তদন্ত প্রতিবেদন যাবে? যে ফ্যাসিস্ট ছিল তার প্রমাণ হচ্ছে এই হত্যার বিচার কাণ্ড এবং এই হত্যার তদন্তকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করেছে। আর এই হত্যার সাথে আওয়ামী লীগের প্রভাবশালী লোকজন যে জড়িত ছিল তার প্রমাণ হচ্ছে আমরা খুনিদের নাম জানতে পারি নাই। আলোচিত এই হত্যাকাণ্ডের ১৩ বছর অতিবাহিত হলেও এখনো আলোর মুখ দেখেনি মামলাটি। উল্টো আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে রেকর্ড ১১৫ বার। থানা পুলিশ, ডিবি, র্যাবের হাত ঘুরে মামলাটির তদন্তভার বর্তমানে পিবিআই এর হাতে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।
জুলাই আগস্ট হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৬ জনকে ১৭ ফেব্রুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন ও মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন রুবেল। একই মামলায় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল, যিনি জুলাই আগস্টে ওই এলাকার দায়িত্বে ছিলেন। এদিকে গ্রেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল হোসেন আলীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে। শুনানি শেষে তাকে এই মামলায় গ্রেফতারের আদেশ দেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ৩-এর বিচারক সামিদুল ইসলাম। এর আগে আদালতে হাজির করা হয় কামরুল ইসলামকে, পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক। গত বছরের ২৩ ডিসেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটি বলছে ৬,২৯,০০,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ার পর কামরুলের বিরুদ্ধে মামলা হয়। এছাড়াও জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলায় কয়েক দফা রিমান্ডে ছিলেন এই আওয়ামী লীগ নেতা। সংস্কার ও বিচারের সংস্কৃতি বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণের উৎসবে তিনি এই সহযোগিতা চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, আগামী স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। দেশ গঠনে তরুণরা এগিয়ে আসবে। গণতান্ত্রিক পরিবর্তনের জন্য সবার সহযোগিতা চান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, প্রতিহিংসা এবং দলান্ধতার রাজনীতি বিভাজন সৃষ্টি করে বড় মাপের ক্ষত তৈরি করে। বাংলাদেশের জনগণ একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরেও ধৈর্য সহকারে যেই প্রজ্ঞার পরিচয় দিয়েছে, কোনো প্রকার বড় ধরনের রক্তপাত হয়নি। দেশের জনগণের ল অ্যান্ড জাস্টিসের প্রতি যেই শ্রদ্ধা দেখিয়েছে, সেখান থেকে আমরা আশ্বস্ত হতে পারি, আমরা ভরসা পাই যে দেশের জনগণ দেশ পুনর্গঠনেও ধৈর্য এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে এই গণঅভ্যুত্থানের যেই ফসল দেশের মানুষ পেতে চায় তা বাস্তবায়নে সহযোগিতা করবে। অমর একুশের বইমেলার ১১তম দিন আজ। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ওবায়দুল্লাহ, বইমেলায় আজকে ভিড় কেমন দেখছেন? সব্যসাচী স্টলে সোমবারের ঘটনা নিয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে কি জানানো হয়েছে কিছু? আজকে অমর একুশে বইমেলার ১১তম দিন, অর্থাৎ এই মুহূর্তে যদি বলি যে বইমেলার সার্বিক পরিস্থিতি, সেটি হচ্ছে যে প্রতিটি স্টলে কিন্তু আসলে পাঠক দর্শকদের ভিড় রয়েছে যথেষ্ট পরিমাণ, যেটি সাধারণত শুক্র এবং শনিবার যে ভিড়টি থাকে, এটি কিন্তু আজকে মঙ্গলবার আমরা দেখছি যে স্টলের প্রতিটি স্টলে কিন্তু পাঠক এবং দর্শকদের বেশ একটি উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং আরেকটি বিষয় বলবো যে গতকাল সব্যসাচী স্টলকে কেন্দ্র করে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অর্থাৎ বিতর্কিত লেখক তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে সব্যসাচী স্টলে বিক্ষুব্ধ জনতা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হয়েছে, সেটি কিন্তু বাংলা একাডেমি গতকালই বন্ধ করে দিয়েছে। এবং সাথে সাথে কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং সেই কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বাংলা একাডেমিতে কিন্তু বাংলা একাডেমির পক্ষ থেকে এমন তথ্যই কিন্তু গণমাধ্যমকে জানানো হয়েছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে বাংলা একাডেমি যে এবারে যে বইমেলা, সেটি হচ্ছে যে 1112টি স্টল রয়েছে। এবং সার্বিক পরিস্থিতি যদি বলি যে এখনো কিন্তু পুরো বইমেলায় কিন্তু বেশ উপস্থিতি
রয়েছে। এবং প্রকাশকরা যেটি বলেছেন উপস্থিতি থাকলেও কিন্তু যেহেতু মেলার শুরুর দিক সেহেতু আসলে বিক্রিটা কিন্তু সেই পরিমাণ বাড়েনি যে পরিমাণ আসলে পাঠকদের বা উপস্থিতি বাড়ছে বা উপস্থিতি রয়েছে সেই পরিমাণ আসলে এখন বিক্রি বাড়েনি। তবে মেলার শেষ দিকে বিক্রি বেশি বাড়বে এমনটি তারা বলছেন। এবং আরেকটি বিষয় যুক্ত করতে চাই সেটি হচ্ছে এবার জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশে বই বাজারে এসেছে, সেই সব বইয়ের কাটতি বেশ রয়েছে এমনটি প্রকাশকরা বলছেন। এবং তরুণ লেখকদের আগ্রহটি কিন্তু রাজনৈতিক বইয়ের প্রতি বেশ আগ্রহ রয়েছে এমন কিন্তু যে সকল প্রকাশনী রয়েছেন যারা এই ধরনের বইগুলি বের করেছে তারা এই বক্তব্যগুলি তাদের পক্ষ থেকে বলা হয়েছে। এই ছিল আমার কাছ থেকে অমর একুশে বইমেলার সবশেষ তথ্য। ধন্যবাদ ওবায়দুল্লাহ মামুন। দর্শক, বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে কথা বলছিলেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, সারা দেশে টিসিবি ট্রাক সেলের মাধ্যমে 12 লাখ পরিবারের কাছে পণ্য সরবরাহ করা হবে। এতে প্রান্তিক জীবনযাত্রা সহজ হবে, নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। সকালে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, এমন একটি সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের আর প্রয়োজন না হয়। জেলা প্রশাসন ও টিসিবির আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এই কার্যক্রম চলছে। পরে বাণিজ্য উপদেষ্টা টিসিবির ফ্যামিলি কার্ডধারী খুলনা মহানগরীর উপকারভোগীদের কয়েকটি বাড়ি পরিদর্শন করেন। বছরের পর বছর, দশকের পর দশক ধরে যে বৈষম্য চলে আসছে সেই বৈষম্য শুধু প্রাণীর বিনিময়ে দূর হবে না বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রিয়াজ। দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, যে বৈষম্যের জন্য আন্দোলনে মানুষ জীবন দিল, যে দাবিতে যে তাগিদে মানুষ প্রাণ দিয়েছে সেটা আগামীকাল অর্জিত হবে এটা মনে করার কোনো কারণ নেই। অনেকেই আশাহত হচ্ছেন, এত প্রাণ গেলেও বৈষম্য তো কমছে না। বলেন, এই বৈষম্য তৈরি হয়েছে বছরের পর বছর, প্রতিষ্ঠান দিয়ে এটিকে স্থায়ী করা হয়েছে। সবগুলো দ্রুত অর্জন করতে পারবো এটা মনে করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন প্রফেসর আলী রিয়াজ। চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তি সহ 6 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা। সকাল থেকে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সারা দেশ থেকে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা স্বাধীন কমিশন গঠন করে পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান। সেই সঙ্গে সব নিরাপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তির দাবি তাদের। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গত 8 ফেব্রুয়ারি কক্সবাজারে জামাতে ইসলামীর কর্মী সমাবেশে হিন্দু ধর্মাবলম্বীদের একজন প্রতিনিধি বক্তব্য রাখেন। স্থানীয় একজন আওয়ামী লীগ নেতার সাথে তার নামের মিল থাকায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। জানা গেছে, সমাবেশে বক্তব্য দেয়া ডাক্তার পরিমল কান্তি শীল হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, আর ডাক্তার পরিমল কান্তি দে হলেন বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। দুজনের নাম এক হলেও বংশ পদবী এবং বাবা মায়ের নাম ভিন্ন। আরো জানাচ্ছেন নিয়াজ মাখদুম। গত শনিবার কক্সবাজার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামাত ইসলামীর জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ওই সমাবেশে বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ডাক্তার পরিমল কান্তি শীল। তার এই বক্তব্য ভাইরাল হয়। এরপরে সোশ্যাল মিডিয়ায় বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার পরিমল কান্তি দের নামের সাথে মিল থাকায় বিভ্রান্তি ছড়ায়। বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার কক্সবাজারে সংবাদ সম্মেলন করেন ওই এলাকার সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, জামাতের সমাবেশে বক্তব্য দেয়া ডাক্তার পরিমল কান্তি শীল হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, আর ডাক্তার পরিমল কান্তি দে হলেন বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। দুজনের নাম এক হলেও বংশপদবী এবং বাবা মায়ের নাম ভিন্ন। দীর্ঘদিন ধরে আমি তার এবং তার পরিবারের সাথে পরিচিত। তাকে কোনোদিন আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত দেখি নাই। কিন্তু বাংলাদেশ কি করলেন, তার নামের কাছাকাছি একটি নাম আছে, ভিন্ন আরেকটা। এটা তো অরিজিনাল কপি আমাদের কাছে থাকার কথা না। যিনি বক্তব্য রেখেছেন আমাদের সমাবেশ, তিনি হলেন পরিমল কান্তি শীল। আগেরটা হলো দে, এটা হলো শীল। পিতার নাম বিনোদ বিহারী শীল। আগেরটার পিতার নাম হচ্ছে মৃত অশ্বিনী কুমার দে। মাতার নাম পূর্বের জন হচ্ছে তরুণবালা দে। উনি যিনি বক্তব্য রেখেছেন তার মাতার নাম হলো মণিবালা শীল। তাহলে পিতা মাতা কোথাও মিল নাই।
ওনার নাম পুরোটা মিল নাই, আংশিক মিল। আগামীতে এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান হামিদুর রহমান আজাদ। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্যেও চরম বেকায়দায় পড়েছেন অবৈধ ভারতীয়রা। যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ভারতের রেস্টুরেন্টগুলো লক্ষ্য করে পুলিশের সাঁড়াশি অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিবাসন প্রত্যাশী আর নথিপত্রবিহীন বিদেশিদের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র জুড়ে অনুপ্রবেশকারী অবৈধ অভিবাসীদের তাড়াতে বিশেষ অভিযান শুরু হলে গত সপ্তাহেই বিমান বোঝাই করে 2 শতাধিক ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়। হাতকড়া আর পায়ে শিকল পরিয়ে ভারতীয়দের ফেরত পাঠানো নিয়ে সমালোচনার রেশ থাকতে না থাকতেই একই পথে হাঁটা শুরু করেছে মিত্রদেশ যুক্তরাজ্য। মূলত ভারতীয় রেস্তোরাঁগুলো লক্ষ্য করে হানা দিচ্ছে পুলিশ আর অভিবাসন সংস্থার সদস্যরা। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাসাবাড়িতেও ধরপাকড় চলছে। এতে ভারতীয় ছাড়াও অন্যান্য দেশের অবৈধ অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধরপাকড় এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন নথিপত্রবিহীন অভিবাসীরা। এই অভিযানের তদারকি করছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভান কুপার। তিনি জানিয়েছেন, গত বছরের তুলনায় এই বছরের জানুয়ারিতে অবৈধ অভিবাসীদের আটকের সংখ্যা 73% বেড়েছে। গত বছরের 5 জুলাই থেকে এই বছরের 31 জানুয়ারি পর্যন্ত 19,000-এর মতো অবৈধ অভিবাসীকে বিমানে তুলে বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। ফুটবল। দেশীয় ব্র্যান্ডের জার্সিতে খেলবেন হামজা চৌধুরী। প্রথমবার কিট স্পন্সর পেল জাতীয় ফুটবল দল। পৃষ্ঠপোষকতা করবে দেশীয় স্পোর্টস ভিত্তিক ব্র্যান্ড দৌড়। প্রতিষ্ঠানটির সঙ্গে 2 বছরের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মানিক মাহমুদের রিপোর্ট। ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশ দলে খেলবেন, এই খবর এখন টক অব দ্য টাউন। এরই মধ্যে বিশ্ব ফুটবলে বেড়েছে বাংলাদেশ দলের ব্র্যান্ড ভ্যালু। আগামী মার্চে এশিয়ান কাপ বাছাই ফুটবলে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে হামজা চৌধুরী খেলবেন দেশীয় ব্র্যান্ডের জার্সিতে, এমন স্বপ্নে বিভোর বাফুফে। অনিয়মিত হলেও জাতীয় ফুটবল দলের পৃষ্ঠপোষক ছিল, তবে কখনোই ছিল না জার্সি, শর্টস, বুট অর্থাৎ কোনো কিট স্পন্সর। নারী ও পুরুষ, সিনিয়র, জুনিয়র সহ সব জাতীয় দলের জন্য প্রথমবার কিট স্পন্সর এনেছে তাফিদ আওয়ালের কমিটি। 2 বছরের চুক্তিতে বাফুফের সঙ্গী দেশীয় স্পোর্টস ভিত্তিক ব্র্যান্ড দৌড়। বিদেশি নয়, দেশীয় ব্র্যান্ডের জার্সিতে বাংলাদেশ খেলছে বিশ্বকে দেখাতে চান বাফুফের সভাপতি। যে আমাদের জার্সি লঞ্চ হলেই আমরা বিভিন্ন ক্লাবদেরকে, বিভিন্ন ন্যাশনাল টিমদেরকে ইনফর্ম করে রাখবো যে আমাদের দেশের ব্র্যান্ড কিন্তু এখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারে। আর যখন বাংলাদেশ এই টিমটা খেলবে ইন্টারন্যাশনাল লেভেলে, ফিফার অ্যাপ্রুভাল পাওয়া থাকবে, সেটাই হবে আমাদের স্বীকৃতি। আমরা অফিশিয়াল জার্সি এবং ফ্যান জার্সিগুলোকে কিন্তু আগামীতে আমরা কমার্শিয়ালিও সেল করব। তো যদি কোনো ফ্যানরা বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে আমাদের জার্সি কিনতে চায়, কোনো প্লেয়ারদের নামে কিনতে চায়, এখন কিন্তু আমরা অফিশিয়ালি অনলাইনে এবং রিটেল স্টোরে আমরা আগামীতে সেগুলো সেল করার আমরা ব্যবস্থা করব। জার্সি তৈরিতে সক্ষমতা বিবেচনা করি বেছে নেওয়া হয়েছে 2020 সালে যাত্রা শুরু করা নতুন প্রতিষ্ঠান দৌড়কে। জার্সির বাণিজ্যিক বিক্রির লভ্যাংশ ভাগ হবে, আর্থিকভাবে লাভবান হবে বাফুফে, বলেন মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। কমার্শিয়ালি আমরা মার্কেটে যাবো, সেখানে তার অফকোর্স সেটা রাইটস তো তারা নিচ্ছে, বাট সেটা হচ্ছে রেভিনিউ সে আমাদের সাথে শেয়ার করবে। সো সেই রেভিনিউ শেয়ার ডিসকাশনটা ডিটেল এগ্রিমেন্টে আসবে, বাট অন প্রিন্সিপাল দ্য এগ্রিমেন্ট হ্যাজ বিন ডান। দেন আমাদের মার্চেন্ডাইজিং যেটা সেল হবে, অনলাইন বলেন, রিটেল বলেন, সেখান থেকে দৌড় আমাদের সাথে একটা পার্সেন্টেজ অফ রেভিনিউ শেয়ার করবে। সো ইনশাআল্লাহ ইভেন্চুয়ালি আমাদের বছর শেষে কিছু এডিশনাল রেভিনিউ আসবে এই চুক্তির মাধ্যমে। আমরা যদিও 2 বছর করছি, এই জন্যই কিন্তু আমরা 1 বছর পরে টোটালটা রিভিউ করব। সো আমরা যখন 1 বছর পরে রিভিউ করবো, আমরা কিন্তু তখন খালি কোয়ালিটি কিংবা ফিডব্যাক রিভিউ করবো না, আমরা সেটাও দেখবো যেটা সেলস কেমন হচ্ছে, এটা রেভিনিউ কেমন হচ্ছে এবং আমরা কতটুকু পাচ্ছি। ফুটবলে আন্তর্জাতিক ম্যাচে স্পন্সর ব্যবহারে ফিফার বাধ্যবাধকতা থাকায় তাদের অনুমোদনের জন্য আবেদন করতে হবে বাফুফেকে। সব ঠিক থাকলে নারী ফুটবলে আগামী 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচেই দেশীয় ব্র্যান্ডের জার্সিতে দেখা যাবে বাংলাদেশ দলকে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ নারী দলের ক্রিকেটার সোহেলি আক্তারকে 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। 2023 টি-20 বিশ্বকাপে ম্যাচ পাতানোর অভিযোগে তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধের ঘোষণা দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। 2023 সালে দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-20 বিশ্বকাপের ম্যাচে দুর্নীতির চেষ্টার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। আইসিসির অ্যান্টি করাপশন কোডের 5টি বিধি লঙ্ঘনের কথা স্বীকার করেছেন তিনি। আইসিসি জানিয়েছে, গতকাল 10 ফেব্রুয়ারি থেকে
সোহেলের নিষেধাজ্ঞার শাস্তি শুরু হয়ে গেছে। 2023 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ম্যাচের আগে বাংলাদেশ দলের কোনো এক ক্রিকেটারকে মুঠোফোনে ফিক্সিংয়ের বার্তা পাঠান সোহেলি। এজন্য ওই ক্রিকেটারকে বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়েছিলেন তিনি। সেই ক্রিকেটার তার প্রস্তাবে রাজি না হয়ে আইসিসি দুর্নীতি দমন বিভাগকে জানিয়ে দেন। আকসুর তদন্তে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করে নেন সোহেলি। 2 বছর আগে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকা এক নারী ক্রিকেটারকেও স্পট ফিক্সিং এর প্রস্তাব দেন দলের বাইরে থাকা সোহেলি। দুইজনের কথোপকথনের অডিও প্রকাশ হলে হইচই পড়ে যায় দেশের ক্রিকেটে। সেই ক্রিকেটার প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি বিসিবিকে জানান। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের 3-4টি মামলার রায়ের সম্ভাবনা। 16,000 গায়েবী মামলার তালিকা তৈরি, এক সপ্তাহে প্রত্যাহার হচ্ছে 1214টি, জানালেন আইন উপদেষ্টা। গাজীপুরের সাবেক মন্ত্রীর আত্মীয় সহ গ্রেফতার 107 ফ্যাসিবাদের দোষরদের জামিন না দিতে সতর্কতা স্বরাষ্ট্র উপদেষ্টার। সচিবালয়ে ডেভিলদের চিহ্নিত করার তাগিদ মির্জা আব্বাসের। 2 ধাপ নেমে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার 14 নম্বরে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময় কিছু পদক্ষেপ দৃশ্যমান হলেও বিশ্লেষণের সময় আসেনি বললেন ডক্টর ইফতেখার। বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। 2 নেতার দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা। সাগর রুনি হত্যায় হাসিনা সরকার জড়িত বলে অভিযোগ। তদন্ত প্রতিবেদন প্রকাশ ও বিচারের দাবি সাংবাদিক সহকর্মীদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।